হাই স্টুডেন্টস, মাই নেম ইজ শুভদীপ কয়াল। তো আমাদের যে ক্লাসগুলো ইউটিউব চ্যানেল লার্নিং এর মাধ্যমে হচ্ছিল, বিশেষ করে নিট বায়োলজির ক্ষেত্রে যারা নিট পরীক্ষার প্রিপারেশন নেবে, তো তাদের জন্য আজকের আবার আরেকটা ক্লাস তাদের চলে এসছে। তো আগের পিরিয়ড থেকে আমাদের যেটা হচ্ছিল হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, তো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমে আজকের তাদের সেকেন্ড ক্লাস। তো আমার নাম শুভদীপ কয়াল, আমার বাড়ি ডায়মন্ড হারবার, আর আমার অফলাইন ব্যাচ তো চলছেই সরিষা ডায়মন্ড হারবারে। এবং যারা আসতে পারছে না, অনলাইনে যারা কন্ট্যাক্ট করছে স্যার এই ক্লাসগুলো কিভাবে হবে, তো তাদের জন্যই আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছি। এটা আগে লকডাউনের সময় করতাম, তো এখন রিসেন্ট করে আবার যারা আসতে পারছে না তাদের কথা ভেবে ইউটিউব চ্যানেলটা করা। তো এই চ্যানেলে অলরেডি আমাদের রেসপিরেটরি সিস্টেমটা কমপ্লিট হয়ে গেছে। তো যতটা পসিবল আমি কমপ্লিট করাতে পেরেছি, এনসিআরটি ছাড়াও আরো এক্সট্রা যতটা করানো সম্ভব, মানে অনলাইনের মাধ্যমে। তো এখন আমাদের যে ক্লাসটা চলছে ডাইজেস্টিভ সিস্টেম, এই ক্লাসের অলরেডি একটা ক্লাস যেটা হয়েছে, অনেকগুলোই জিনিস সেখানে কভার করা হয়েছে। সেখানে বডি ক্যাভিটি কভার করা হয়েছে, তারপরে টিথ সম্পর্কে ডিটেলে করা হয়েছে। তো ওভারঅল একটা আইডিয়া নেওয়া হয়েছে যে কি কি ব্যাপার। তো আজকের হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সেকেন্ড ক্লাস। চলো শুরু করা যাক দেরি না করে। তো ডাইজেস্টিভ সিস্টেমে যে বাক্কাল ক্যাভিটি আমরা পড়ছিলাম আগের দিন, সেই বাক্কাল ক্যাভিটির একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের এই টাং। তো বাক্কাল ক্যাভিটিতে কি কি ছিল একবার যদি রিক্যাপ করে নেওয়া যায়, আমাদের টিথ ছিল, টাং ছিল, স্যালাইভারি গ্ল্যান্ড ছিল। আজকে আমরা টিথ পড়বো, স্যালাইভারি গ্ল্যান্ড পড়বো, ধীরে ধীরে স্যালাইভার ফাংশন গুলো জানবো, এইভাবে ক্লাসটা এগোবে। তো আজকে ডাইজেস্টিভ সিস্টেমের যে ক্লাস, আজকে আমরা পড়বো টাং সম্পর্কে। টাংটা কি? টাং হচ্ছে একটা স্কেলিটাল মাসেলস। তো এখানে লিখে দেওয়া আছে টাংটা কি। টাং ইজ এ স্কেলিটাল মাসেলস। স্কেলিটাল মাসেলস কাকে বলে? যে মাসেলস আমাদের স্কেলিটনের সাথে অ্যাটাচ থাকে, কোনো না কোনো বোনের সাথে যে মাসেলস গুলো লেগে থাকে তাদেরকে বলা হয় স্কেলিটাল মাসেল। যেমন এই যে আমার হাতটা আমাদের নিজের ইচ্ছায় আমি নাড়াতে পারছি, তেমন একটা বোনের সাথে এই মাসেলটা লেগে আছে, তার মানে এই মাসেলসটা হচ্ছে আমাদের স্কেলিটাল মাসেলস। ঠিক সেইভাবে যদি দেখা যায়, আমাদের যে টাং আছে সেটাও কিন্তু একটা স্কেলিটাল মাসেলস। ঠিক আছে, এই যে স্কেলিটাল মাসেলস, তাহলে সেটা একটা বোনের সাথে অবশ্যই লেগে আছে। তো সেই বোনটার নাম কিন্তু হলো আমাদের হাইওয়েড বোন। তাহলে এই বলেছি অ্যাটাচ উইথ হাইওয়েড বোন, তাহলে আমাদের টাংটা এই হাইওয়েড বোনের উপরে লেগে আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে হাইওয়েড বোন, এই বোনটা কিন্তু আমাদের অন্য কোনো বোনের সাথে আর লেগে নেই। যদি আমরা এই যে বোনটা দেখি, তাহলে এটা এর সাথে লেগে আছে, আরেকটা বোন আরেকজনের সাথে লেগে আছে, এইভাবে একটা বোন আরেকটা বোনের সাথে কানেক্টেড হয়ে আছে। আর বোন টু বোন কানেকশন সেটা কে করে? সেটা আমরা সকলেই জানি, লিগামেন্ট করে। তা বোনের সাথে বোনকে কানেক্ট করে কে? লিগামেন্ট। তাহলে এটা ওভারঅল মনে পড়লো বলে দিই। তাহলে বোন টু বোন কে কানেক্ট করছে? সেটা হচ্ছে আমাদের লিগামেন্ট। আর বোন টু মাসেল সেটা হচ্ছে আমাদের টেন্ডন। তাহলে বোন টু বোনের যে কানেক্টর সেটা কে? সেটা হচ্ছে আমাদের লিগামেন্ট। আর বোন টু মাসেল যদি হয়ে যায় তখন সেটা হবে আমাদের টেন্ডন। তাহলে আমাদের এই যে স্কেলিটাল মাসেলস বলছি, তাহলে হাইওয়েড যে বোন আছে, সেই হাইওয়েড বোনের সাথে এই টাংটা কিন্তু আমাদের লেগে থাকে। তো মেনলি টাং কি কাজে লাগে? টাং হচ্ছে আমাদের মেস্টিকেশনের ক্ষেত্রে কাজে লাগে। খাবার হচ্ছে সেটাকে আমাদের ব্রেকডাউন করতে হেল্প করে, আমাদের কথা বলতে হেল্প করে। খাবারটা যখন আমরা গিলে নেবো আর এনগাল করে দেবো, তখন এই টাংটা হেল্প করে। তো টাংয়ের অনেক কাজ আছে। তো এই টাং ইজ স্কেলিটাল মাসেলস। তো টাংকে যদি আমরা ওভারঅল দেখি, তাহলে দেখা যাবে এই যে ব্যাক সাইডটা, এইখানটা কিন্তু আমরা যে টেস্টটা পাই তার নাম হচ্ছে বিটার। তাহলে আমরা যে টেস্ট পাই তার নাম কি হচ্ছে? বিটার। একদম যদি আমরা অ্যান্টেরিয়র পোর্শনে দেখি, সামনের দিকটায় দেখি, সেখানে দেখা যায় সুইট। সুইটের ঠিক পেছন সাইডে আমরা দেখি, মানে দুটো সাইডে আমরা দেখি সল্টি, মানে এই জায়গাটা আমরা সুইট। সুইটের ঠিক ব্যাকে আছে আমাদের সল্ট। আর তারপরে আছে আমাদের সাওয়ার, সকলের ফেভারিট। আর বিটারটা আছে একদম শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে কি আছে? বিটার। এবারে কি বলছে, তার মানে কি আমাদের টাং যে পুরো ওভারঅল যে স্প্রেড হয়ে আছে, তাহলে এখানে যে টেস্ট বাট, এই যে সাওয়ার, সল্টি, সুইট, বিটার, এগুলো কি করছি? টেস্ট করছি। তো
তাহলে অবভিয়াসলি তাহলে টাঙের উপরে আমাদের টেস্ট বার্ড আছে, সেই সম্পর্কে নেক্সট ডায়াগ্রামে আমি আসছি। তো এই যে সুইট সল্টি সাওয়ার এইভাবে যে লেখা হয়েছে, তার মানে এই নয় যে এই জায়গাটায় সুইট নেই, সল্টি নেই, সাওয়ার নেই। এইখানেও সুইট আছে, সল্টি আছে, সাওয়ার আছে, সব মিলেমিশে আছে। কিন্তু তাহলে আমরা এইভাবে লিখলাম কেন? তার কারণ হচ্ছে এখানে কনসেন্ট্রেশনটা হাই, এই জায়গাটায় সুইট আমরা বেশি পাই, এখানে সল্টি বেশি পাই, এখানে সাওয়ার বেশি পাই, আমার এখানে বিটারটা বেশি পাই। তার মানে এই নয় যে এদিকে স্প্রেড হয়ে যে আছে এখানটায় যে টেস্ট বার্ড গুলো আছে সেখানে টেস্ট নেই, এখানে এই সমস্ত টেস্টই এখানে মিক্স আপ হয়ে আছে, কিন্তু এই জায়গাটায় কনসেন্ট্রেশনটা বেশি। ইভেন টাঙ্গে যখন আরো ব্যাক সাইডে চলে গেছে, গলার ভিতরে ঢুকে গেছে, সেখানেও আমরা টেস্ট পাই। সেই জন্য মেডিসিন নিলে কি হয়, মেডিসিন অনেক সময় গুলে গেলে কি হয়, মেডিসিনটা তেতো লাগে। তো এইটা হচ্ছে সেই কারণে একটা কোশ্চেন আসে যে কোন কোন জায়গায় আমাদের সাওয়ার আছে, সুইট আছে, সল্টি আছে। এটা ছাড়াও এইগুলো হচ্ছে আমাদের প্রাইমারি টেস্ট। তাহলে এটা সাওয়ার, সল্টি, সুইট, বিটার। এটা ছাড়াও একটা আছে এমএসজি, মোনোসোডিয়াম গ্লুটামেট বা উমামি টেস্ট, সেটা আমি নেক্সট স্লাইডে আমি লিখে দেবো ওই সম্পর্কে কিছুটা। তো মোনোসোডিয়াম গ্লুটামেট এখন সেই জন্য 5 আমি শর্টে দাও এখানে লিখে দিচ্ছি, এমএসজি মোনোসোডিয়াম গ্লুটামেট বলে একটা টেস্ট আছে, যেটা হচ্ছে আমাদের ম্যাগির যে মশলা থাকে সেই ম্যাগির মশলাতে এমএসজি পাওয়া যায়। তো এটা একটা টেস্ট জাপানে পাওয়া গেছে, এই রিসেন্ট কয়েক বছর আগের স্টাডি থেকে দেখা গেছে এই টেস্টটা কিন্তু একটা পাওয়া গেছে। তবে এটা কার্সিনোজেনাস, একটা কনসেন্ট্রেশনে বেশি নিলে তাই টিউমার বা ক্যান্সার হওয়ার একটা প্রবাবিলিটি থেকে থাকে, তাই এটা সব জায়গায় ইউজ হয় না। এই সম্পর্কে পরে আসছি। তাহলে ওভারঅল তাহলে এই যে টাং, বিটার, সাওয়ার, সল্টি, সুইট, এই পোর্শনটা দেখলাম। এবার এই যে টেস্ট গুলো আমরা নিচ্ছি, তাই তো, তাহলে এটা কোনো না কোনো টেস্ট বার্ড আছে, সেই টেস্ট বার্ডের থেকেই আমরা পাচ্ছি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি কোনো খাবার খাই, সেই যে খাবারটা যতক্ষণ না লিকুইড স্টেটে যাবে ততক্ষণ কিন্তু আমরা টেস্ট বুঝবো না। মানে বলতে চাই, একটা বিস্কিট খেলাম, সেটা গালের ভিতরে গেল, স্যালাইভা মিশলো, যে ওটা একটু লিকুইডে ট্রান্সফার হলো, তখন কিন্তু টেস্ট পাবো, তার আগে কিন্তু আমরা টেস্ট পাবো না। তাহলে দেখো এই টাঙের এই যে সাইডটা, এইখানে যেটা আমরা ব্যাক সাইডে ঢুকে গেছে আর কি, সেখানে যে প্যাপিলা, প্যাপিলা মানে কি, প্যাপিলা হচ্ছে এমন একটা পোর্শন যেখানে টেস্ট বার্ড গুলোর জন্য সে হাউসিং করে। মানে কি, এই যে প্যাপিলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই যে 12 প্যাপিলা আছে, এই যে 12 প্যাপিলা আছে এখানটায়, তাহলে এটা কেন আছে এখানে? এটা এই কারণে আছে, এরা হাউসিং করছে কাদের জন্য? আমাদের টেস্ট বার্ডের জন্য। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে সার্কামভ্যালেট প্যাপিলা। কি নাম? সার্কামভ্যালেট প্যাপিলা। তাহলে এই সার্কামভ্যালেট প্যাপিলা যদি বলা হয় যে কটা থাকে, তাহলে এটা কিন্তু 12। তাহলে দেখো এখান থেকে দেখতে পাবে, তাহলে এটা 1, এটা 2 3 4 এরকম করে গেছে, কই লাস্ট এটা হচ্ছে 12। তাহলে সার্কামভ্যালেট প্যাপিলা কটা থাকে? সার্কামভ্যালেট প্যাপিলা থাকে হচ্ছে 12, নাম্বার অফ 12। এটাই কিন্তু সবথেকে বড় প্যাপিলা, কারণ এর ভিতরে দেখো 100 থেকে 300 টেস্ট বার্ড আছে। একটা দুটো না, 100 থেকে 300, যেখানে আমাদের ফাঙ্গি ফার্মে অনেক কম আছে, ফিলি ফার্মে তো টেস্ট বার্ড থাকেই না। বাচ্চাদের ক্ষেত্রে ফোলিয়েট প্যাপিলা থাকে, তার ভিতরে হচ্ছে যে টেস্ট গুলো পায় সে বাচ্চারা পায়, বড় হয়ে গেলে আমাদের আর নেই। তো সেটাই বলছি, এই যে সার্কামভ্যালেট প্যাপিলা বলে যে প্যাপিলাটা এখানে আছে, সেটা সব থেকে লার্জেস্ট প্যাপিলা অফ হিউম্যান টাং। এবং এর ভিতরে দেখো আমাদের টেস্ট বার্ড আছে, কটা আছে? 100 থেকে 300। তাহলে 100 থেকে 300 টেস্ট বার্ড আছে কোথায়? সার্কামভ্যালেট প্যাপিলাতে। নেক্সট প্যাপিলাতে এসো, সেটা হচ্ছে আমাদের ফোলিয়েট প্যাপিলা। তাহলে এটা যদি আমি 1 ধরি, তাহলে এটা আমি 2 ধরি। ফোলিয়েট প্যাপিলা, এই যে ফোলিয়েট প্যাপিলাটা, এটা কিন্তু নট প্রেজেন্ট ইন অ্যাডাল্ট। তাহলে এটা কিন্তু অ্যাডাল্টের শরীরে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? যখন আমরা শুধুমাত্র দুধ খেয়ে বড় হচ্ছিলাম, চাইল্ড কন্ডিশনে, ছোটবেলায়, তখন কিন্তু এই ফোলিয়েট প্যাপিলাটাই পাশে থাকে। যত বড় হতে থাকে মানুষ, এই প্যাপিলাগুলো কি হয়? প্লেন হয়ে যায়, এগুলো থাকে না, এগুলো সব ডিজেনারেট করে, এগুলো নেই। আমাদের ক্ষেত্রে কিন্তু ফোলিয়েট প্যাপিলা অ্যাবসেন্ট থাকে। মেডিকেলের কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করবে যে নিচের কোন প্যাপিলাটা অ্যাডাল্ট বডিতে থাকে না, বা জিজ্ঞেস করবে নিচের কোন প্যাপিলাটা বাচ্চাদের দেখতে পাওয়া যায়, তখন কিন্তু আমাদের করতে হবে কি, এই যে ফোলিয়েট প্যাপিলা যেটা আছে সেটা নট প্রেজেন্ট ইন অ্যাডাল্ট, এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে। আরেকটা আছে দেখো ফিলিফর্ম প্যাপিলা, এই দেখতে পাচ্ছ ফিলিফর্ম প্যাপিলা, এটা সব থেকে স্মলেস্ট। এটা যেমন লার্জেস্ট প্যাপিলা ছিল, তাহলে সার্কামভ্যালেটটা কি? এটা হচ্ছে আমাদের লার্জেস্ট প্যাপিলা, লার্জেস্ট। তাহলে এটা কি? এটা স্মলেস্ট, মানে সব থেকে ছোট। তবে একটা বিশাল মানে মজার ব্যাপার, দেখো চারিদিকে স্প্রেড হয়ে আছে,
সব থেকে বেশি পরিমাণে থাকে, সাইজে সব থেকে ছোট কিন্তু সব থেকে বেশি পরিমাণে কে থাকে আমাদের ফিলিফর্ম প্যাপিলা, কিন্তু দেয়ার আর নো টেস্ট বাট প্রেজেন্ট। তাহলে এই ফিলিফর্ম প্যাপিলা কিন্তু আমাদের টেস্ট করার জন্য কোনো রকম হেল্প করে না। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই যে আমাদের ফিলিফর্ম প্যাপিলা, এই প্যাপিলা কিন্তু টেস্ট করার জন্য কোনো রকম হেল্প আমাদের করে না। তাহলে এ কেন আছে? এটা আছে ফ্রিকশনের জন্য। কোন একটা খাবার খেলে সেটা ভোরকে যেটা স্যাট করে গলা দিয়ে না চলে যায়, এটা গ্রিপ দেওয়ার জন্য। গ্রিপ মানে যেমন সেই কাগজ হয় না একরকমের সিরিজ কাগজ, সেই লোহা বা কাঠ ঘষতে হেল্প করে, ওপরে বালি 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 থাকে কাগজের উপর, তো এটা সেইরকম ফ্রিকশন দেওয়ার জন্য। যে খাবারটা আমরা খাবো সেই খাবারটা ব্রেকডাউন করতে হবে, আমরা বিভিন্ন টিথ আছে সেগুলি যখন ব্রেক করব, এ কিন্তু গ্রিপ করতে হেল্প করে ওই খাবারটাকে, ঠিক আছে? তো এই জন্যই ফিলিফর্ম প্যাপিলা স্মলেস্ট হয়, দেয়ার আর নো টেস্ট বাট প্রেজেন্ট, কিন্তু টোটাল নাম্বারের দিক থেকে দেখতে গেলে সব থেকে বেশি কিন্তু ফিলিফর্ম প্যাপিলাই আমাদের টাঙে থাকে। হলো, তাহলে এটা আরেকটা হয়ে গেল। বললাম 3 দিয়ে দাও। এরকম কোনো ব্যাপার না যে এটা 1 এটা 2 এটা 3, আমরা যার পরে যেটা পড়ছি সেই অনুযায়ী নাম্বারিং করছি। লাস্ট যেটা আছে ফাঙ্গিফর্ম প্যাপিলা, এখানে 10 থেকে 12 আমাদের এর ভিতরে ছোট ছোট হাউসিং হয়, এর ভিতরে 10-12 আমাদের টেস্ট বার থাকে। এই 12 না, এটা তো টোটাল প্যাপিলার সংখ্যা। সার্কামভ্যালেন্ট প্যাপিলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কিন্তু আমি বলছি এই যে ফাঙ্গিফর্ম প্যাপিলা আছে, এটাও কিন্তু টেস্ট করতে পারে আমাদের, মানে আমাদের এখানে টেস্ট বার প্রেজেন্ট। তো এখানে লিখে দিই, তাহলে এখানে টেস্ট বাট প্রেজেন্ট। এরপরে টাঙের একটা আলাদা একটা স্ট্রাকচার দেখাবো, যেখানে আছে আমাদের লিঙ্গুয়াল ফ্রেনুলাম। তো লিঙ্গুয়াল ফ্রেনুলাম কি? আমাদের টাংটা উঁচু করলে তলায় যে কানেক্টরটা থাকে সেটাকে বলা হয় লিঙ্গুয়াল ফ্রেনুলাম। সেই নিয়ে পরে যেতে আসছি, পরের স্লাইডে। এটা আরেকবার দেখে নাও, হঠাৎ মনে পড়লে পর নেক্সট স্লাইডে আসছি। তো এই যে আমাদের টাং, তাহলে টোটাল প্যাপিলা কটা হলো 1 2 3 4, সার্কামভ্যালেন্ট, ফোলিয়েট, ফিলিফর্ম, ফাঙ্গিফর্ম। তার মধ্যে মনে রাখার ব্যাপার হচ্ছে স্মলেস্ট হচ্ছে আমাদের ফিলিফর্ম প্যাপিলা, যেটা কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাটার হয়ে থাকে, দেয়ার আর নো টেস্ট বাট প্রেজেন্ট। এবারে যদি দেখো ফোলিয়েট প্যাপিলা, সেখানে হচ্ছে নট প্রেজেন্ট ইন অ্যাডাল্ট, এটা বাচ্চাদের ক্ষেত্রে থাকে। যদি দেখো ফাঙ্গিফর্ম প্যাপিলা, টেস্ট বাট প্রেজেন্ট এবং খুব কম আমাদের টেস্ট বাট প্রেজেন্ট আছে কোথায়? এই প্যাপিলার ভিতরে, মানে এই যে হাউসিং করছে তার ভিতরে প্যাপিলা আছে, মানে টেস্ট করতে পারবো কম পরিমাণ থাকে। আর এটা হচ্ছে সার্কামভ্যালেন্ট প্যাপিলার ভিতরে 100 থেকে 300 টেস্ট বাট প্রেজেন্ট। আর কি বললাম, আমরা যে খাবারটা খাবো সেটা যতক্ষণ না লিকুইডে ট্রান্সফার হচ্ছে, মানে নরম হচ্ছে, ততক্ষণ তার টেস্ট কিন্তু পাওয়া সম্ভব নয়। আর কি আছে? আর এদিকে তাহলে কি বললাম, টাং হচ্ছে স্কেলিটাল মাসেলস, হাইওয়েড বোনের সাথে লেগে থাকে। এটা এমন একটা বোন যে আর অন্য কোনো বোনের সাথে অ্যাটাচ থাকে না। বোন টু মাসেল হচ্ছে টেন্ডন, কানেক্টরের নাম। আর বোন টু বোন হলে তাকে বলা হয় লিগামেন্ট। আর এই হচ্ছে ওভারঅল একটা টাং এর স্ট্রাকচার। এখানে হচ্ছে বিটার, সাওয়ার, সল্টি, সুইট। এই 4টে বেসিক আমাদের টেস্ট থাকা সত্ত্বেও আরেকটা রিসেন্ট আবিষ্কার হয়েছে, তাকে বলা হয় এমএসজি, মোনোসোডিয়াম গ্লুটামেট। এই মোনোসোডিয়াম গ্লুটামেট নিয়ে একটু পরে আমি বলছি, ততক্ষণ পর্যন্ত তোমরা এইটুকু দেখে নাও। কি অসুবিধা আছে স্ক্রিনশট আছে তুলে নাও, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবারে দেখো, তোমরা যে টার্মটা আমরা দেখালাম, আমি বললাম না টেস্ট নিয়ে একটা ছোট্ট স্লাইড করে দিচ্ছি। তো এবার হচ্ছে টেস্ট টাইপ। এই যে আমাদের টেস্ট, ক রকমের টেস্ট আমরা পাই। তো দেখো, এই যে 1 নম্বর সাওয়ার, 2 নম্বর সুইট, বিটার, সল্টি, 4 রকমের টেস্ট আমরা পাই। এটা ছাড়াও নতুন একটা টেস্ট পাওয়া গেছে, সেটাকে বলা হচ্ছে আমাদের উমামি টেস্ট। কি নাম? এটার নাম দেওয়া হচ্ছে উমামি টেস্ট। এর মানে হচ্ছে মিটিওর স্যাভরি। নেটে দেখলে পেয়ে যাবে বা বইয়ে মেবি পাবে বলে মনে হয় না, তাও উমামি টেস্ট। উমামি টেস্টটাকে আমরা ধরছি এখন 5। তাহলে এই যে উমামি টেস্ট, এটা কেমিক্যালি যদি দেখা যায়, এটা মোনোসোডিয়াম গ্লুটামেট। কি নাম? এমএসজি ফুল ফর্ম কি? মোনোসোডিয়াম গ্লুটামেট। এমএসজি কি? মোনোসোডিয়াম গ্লুটামেট। এই যে মোনোসোডিয়াম গ্লুটামেট কোথায় আবিষ্কার হয়েছে? এই যে মেডিকেলে আসে তো বলবে সেটা জাপানি। তাহলে রিসেন্টলি রিপোর্টেড বাই জাপানি সায়েন্টিস্ট। জাপানের একটি সায়েন্টিস্ট এইটা হচ্ছে আমাদের আবিষ্কার করেছেন বা খুঁজে পেয়েছেন, মেনলি খুঁজে পাওয়া এই টেস্টটা। তাহলে এটা কি? জাপানিজ সায়েন্টিস্ট। তাহলে টেস্টের নাম মোনোসোডিয়াম
গ্লুটামেট, ঠিক আছে, এটা আমাদের জেনে রাখবে যে এখন 5। তাহলে সাওয়ার, সুইট, বিটার, সল্টি আর উমামি, মনোসোডিয়াম গ্লুটামেট। ম্যাগির যে মশলা পাওয়া যায় সেই ম্যাগির মশলার ভিতরে কিন্তু এই মনোসোডিয়াম গ্লুটামেট পাওয়া যায়। তবে কি এই টেস্টটা খুব ভালো, এ হচ্ছে আমাদের এই ফ্লেভারকে ইনহ্যান্স করতে খুব কাজে লাগে। কিন্তু সমস্যা হচ্ছে এর যে আমাদের মনোসোডিয়াম গ্লুটামেটের যে ইউজ, সেটা একটা স্কেল পর্যন্ত বেঁধে দেওয়া আছে যে এতটার বেশি ইউজ করা যাবে না। কিন্তু ইন্ডিয়ায় তো কোনো সব রুলস মানে না, বিশেষ করে যেসব জায়গাগুলো রাস্তার ধারে ধাবা টাইপের হয় সেখানে তো মানে হোলসেল এই মশলা ইউজ করে এবং সেটা শরীরের জন্য একদমই ভালো না। কিন্তু যেগুলো 5 স্টার হোটেল বা নামকরা একটু হোটেল, সেখানে সার্টিফিকেশন করা থাকে যে এই টেস্ট কতটা পর্যন্ত সে ইউজ করতে পারবে, মানে কত পরিমাণ খাবার এসে কতটা দিতে পারবে। তো এটি এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু অনেক বেশি বেশি পরিমাণে এসে গেলে তখন কি হবে, এটা হচ্ছে আমাদের কার্সিনোজেনাস হতে পারে। এবারে এসো ফ্লেভার। ফ্লেভার কি জিনিস? ফ্লেভার আর টেস্টের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, টেস্ট হচ্ছে একদম বেসিক, মানে সাওয়ার মানে সাওয়ার, সুইট হলে সুইটই লাগবে, বিটার হলে বিটার লাগবে, সল্টি হলে সল্টি লাগবে। কিন্তু ফ্লেভার হচ্ছে শুধুমাত্র এই যে সাওয়ার, সুইট, বিটার, সল্টি, উমামি এরম না। একটা খাবার যদি কাউকে দেয়া হয়, বিশেষ করে ধরো বিরিয়ানি, যদি কাউকে আমি বাড়িতে নিমন্ত্রণ করলাম, তাকে বললাম তোমাকে বিরিয়ানি খেতে দেবো, বলে ডিপ ফ্রিজ থেকে বের করে তাকে বিরিয়ানি দিচ্ছি, তার মানে কি সে এই বিরিয়ানি সে খেতে চাইবে না। কাউকে যদি আমি বার্গার দিই, বার্গারটা যদি পুরো কালো রং করে দিই মানে ফুড কালারই, তাহলেও সে খাবে না, কারণ সে দেখে এসছে যে বার্গারের কালারটা কেমন, তার টেক্সচার কেমন, তার হচ্ছে টেস্ট কেমন, তার টেম্পারেচার কেমন, এগুলো সে দেখেছে। তো বার্গার যদি কালো হয়ে যায় সে খাবে না, বোঝা গেল। হঠাৎ করে যদি কাউকে নিমন্ত্রণ করা হলো, দেখা গেল যে তাকে বিরিয়ানির ভিতরে দেখা যাচ্ছে আমাদের উচ্ছে দেয়া তেতো, তাহলে সে খাবে না। তাহলে সেই জন্য তার একটা খাবার, বিশেষ করে আবার চকলেট, চকলেট যদি কাউকে আমাদের এক্ষুনি চকলেট যদি কোনো ম্যাগির সাথে দিয়ে দেওয়া হয়, এখন বিভিন্ন রকমের টেস্টের ট্রাই চলছে, কিন্তু নর্মালি কেউ খেতে চাইবে না। তো ফ্লেভার কি জিনিস? ফ্লেভার হচ্ছে তাকে সব কটাকে মেনটেন করে চলতে হবে, টেস্ট অফ ফুড, টেম্পারেচার, টেক্সচার, অ্যারোমা, সবগুলো মিলে যে কমপ্লেক্স খাবারটা তৈরি হলো, যেটা আমার সামনে রিপ্রেজেন্ট করা হলো, সেটাকে বলা হচ্ছে ফ্লেভার। ধরো আমি গেলাম, কেউ আমাকে বিরিয়ানি খেতে দিল, তার একটা স্মেল আছে, তার কেমন লুকস হবে, তার টেক্সচার আছে, তার টেস্ট আছে, সব মিলে ওভারঅল যেটা আমরা খাবো সেটাকে বলা হচ্ছে ফ্লেভার। আমি একটা বলছি, তুমি টেস্ট করে তোমরা দেখতে পারো। ধরো চকলেট, তো চকলেটের যে স্মেলটা, সেই স্মেলের জন্যই কিন্তু আমাদের চকলেট এত ভালো লাগে। যদি বিশ্বাস না হয়, একটা চকলেট কিনবে, ডেয়ারি মিল্ক, সিল্ক বা যে কোনো, আমার ডেয়ারি মিল্ক ফেভারিট, তো ডেয়ারি মিল্ক বলছি, যদি নাকটা চেপে যদি চকলেটটা খাও, দেখবে সেরকম কোনো ফিল আসবে না। কিন্তু ওই একই চকলেট আবার যখন এই নোজটাকে ওপেন করে দিও, মানে নর্মাল কন্ডিশন, তখন তুমি খাবে, তখন দেখবে খুব ভালো লাগছে। কারণ ওই যে স্মেলটা যতক্ষণ না আমরা নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত চকলেট কিন্তু আমাদের ভালো লাগবে না। তো এটা টেস্ট ট্রাই করে দেখতে পারো, আমার অফলাইনে স্টুডেন্টদেরকে আমি করেছিলাম ট্রাই। নাকটা চেপে বন্ধ করে যদি কেউ চকলেট খায়, তার কিন্তু চকলেট খেতে ভালো লাগবে না। তাহলে ফ্লেভার কার উপর ডিপেন্ড করছে? টেস্ট অফ ফুড, টেম্পারেচার, টেক্সচার এন্ড অ্যারোমা, সবকিছু মিলেমিশে আমাদের তৈরি হচ্ছে ফ্লেভার। ঠিক আছে, দেখে নাও। তারপরে আমি যেটা বলছিলাম, টাং টাইট ইনক্লাইন, আমাদের যে টাঙের তলায় থাকে, টাংটাকে টাইটলি প্যাকড হয়ে যায় অনেক সময়, সেই সম্পর্কে আমি বলছি একটু পরে, এটা দেখে নাও। এবার দেখো, যে আমি একটু আগে বলছিলাম যে আমাদের টাংটা উপরের দিকে তুললে দেখবে একটা সরু মতো কানেক্টর আছে। এই যে সরু কানেক্টর, এর নাম হচ্ছে আমাদের লিঙ্গুয়াল ফ্রেনুলাম। এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের লিঙ্গুয়াল ফ্রেনুলাম। তাহলে টাংটা যে কানেক্টরের সাহায্যে লেগে আছে লিঙ্গুয়াল ফ্রেনুলাম, মানে অনেকের ক্ষেত্রে এটা অনেক আলগা হয়, অনেকের ক্ষেত্রে টাইট হয়। ঠিক আছে, যাদের ক্ষেত্রে এই লিঙ্গুয়াল ফ্রেনুলামটা টাইট হয়, শর্ট হয়, তার মানে সেই টাংটাকে উপরের দিকে তুলতে পারে না। অনেকে আবার টাংটাকে নাক পর্যন্ত ঠেকিয়ে দেয়। যারা নাক পর্যন্ত ঠেকিয়ে দেয় তাদের লিঙ্গুয়াল ফ্রেনুলামটা অনেক ফ্লেক্সিবল এবং মানে লুজলি কানেক্টেড। কিন্তু যারা নর্মাল, সে না তো নাক অব্দি ঠেকাতে পারবে, না অনেক বেশি আটকে থাকবে আর কি। তো এবারে এখানে একটা ব্যাপার আছে, এ পার্সন lingual frenulum is abnormally short or rigid, a condition called ankyloglossia। তাহলে ankyloglossia কি বলছে? a person's lingual frenulum is abnormally short or rigid, a condition called ankyloglossia। মানে যাদের ক্ষেত্রে এই লিঙ্গুয়াল ফ্রেনুলামটা শর্ট হয়, ঠিক আছে, এই লিঙ্গুয়াল ফ্রেনুলামটা যাদের ক্ষেত্রে শর্ট হয়,
তারা সেই টাংটাকে অনেক ফ্লেক্সিবল ভাবে বের করতে পারে না বা বাইরে সেটাকে বেরিয়ে আসে না। তাদের টাংটা একটু ফ্লোরের সাথে একটু বেশি অ্যাটাচ হয়ে থাকে। কেন? লিঙ্গুয়াল ফ্রেনুলামটা তাদের ক্ষেত্রে শর্ট হয়। তো তার নাম হচ্ছে অ্যাঙ্কাইলোগ্লসি। এর আরেকটা নাম আছে টাং টাইট। তো এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হচ্ছে টাং টাইট। এর আরেকটা নাম হচ্ছে আমাদের টাং টাইট, ঠিক আছে। তাহলে অ্যাঙ্কাইলোগ্লসিয়া কি জিনিস? যাদের লিঙ্গুয়াল ফ্রেনুলামটা একটু শর্ট হয়, এরপরে টাংটা বেশি ওপেন ভাবে আসতে পারে না, ফ্লোরের সাথে আটকে থাকে, তাদেরকে বলা হয় টাং টাইট। তো এই যে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, এটা আমাদের যে বাক্কাল ক্যাভিটি যেটা হয়েছিল আগের ক্লাসে, তার বিভিন্ন দিকে যদি দেখা যায় কি পাবে। এই হচ্ছে বাক্কাল ক্যাভিটি, যা রুফে যদি পাবে তাহলে দেখবে প্যালেট আছে। প্যালেট আবার দু রকম, একদম আমাদের আলটাগড়া বলে, যেটাকে টাং ঠেকালে আমাদের দাগ দাগ মতো পাবে তোমরা, সেটাকে বলা হচ্ছে হার্ড প্যালেট। কি বলা হচ্ছে? তাহলে রুফের একদম উপরের পোর্শনটা, সেটাকে বলা হচ্ছে হার্ড প্যালেট। টাংটা করে ঠেকালেই দেখতে পাবে যেন একটা ফ্রিকশনের মতো কাজ করছে, ঠিক আছে। সেই রুগে বলা হয়, প্যালাটাইন রুগে। তো এবারে হচ্ছে আমাদের এই যে রুগে, তাহলে এটা কোথায় পাওয়া যাচ্ছে? হার্ড প্যালেট। এবারে ওই হার্ড প্যালেট থেকে যত নিচের দিকে ব্যাক সাইডে যেতে থাকবে, তখন পাওয়া যাবে সফট প্যালেট। সেখানে ওই রুগে টাইপের ওই উপরে খেবড়ো রাস্তা থাকবে না। এই যে সফট প্যালেটটা শেষ হচ্ছে, মানে যেখানে এন্ডিং করছে, সেখানে পাওয়া যায় কাকে? তাকে পাওয়া যায় উভুলা। কাকে পাওয়া যায়? এই যে পাওয়া গেছে কাকে? একে পাওয়া গেছে উভুলা। উভুলার কি কাজ আছে আমি একটু পরে বলছি। তাহলে হার্ড প্যালেটের ব্যাক সাইডে ওটা ধীরে ধীরে সফট প্যালেটে ট্রান্সফার হয়ে যায়, এবং সেটা ট্রান্সফার হয়ে যায় কোথায়? উভুলাতে। আর নিচে দিকে দেখতে পাচ্ছি টাং, আর এই যে আটকে আছে এটাকে বলে লিঙ্গুয়াল ফ্রেনুলাম। নিচে টিথ আছে, লিপ আছে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো? রুফটা হয়ে গেল। রুফ হচ্ছে প্যালেট। ফ্লোরে কি আছে? ফ্লোরে হচ্ছে আমাদের টাং, আর দুটো সাইডে কি আছে? সাইডে আছে টিথ। টিথে আগের দিনকে হচ্ছে আমরা দেখেছি পুরো ডেন্টাল ফর্মুলা পড়েছি, ডেন্টাল ফর্মুলা অফ টিথ। তাও একবার এখানে লিখে দিই, যারা আগের ক্লাসটা করোনি তারা করবে। পুরো সুন্দর করে টিথের স্ট্রাকচার, ডেন্টাল ফর্মুলা। অনেকেই পার্সোনালি মেসেজ করেছিল, স্যার একদম পুরো ক্লিয়ার হয়েছে। তোমরা যারা ক্লাস করছো তারা আমাকে মেসেজ করতে পারো, বা কমেন্টে তোমরা কমেন্ট করবে যদি কোনো জায়গায় অসুবিধা হয়। অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো আমি করাচ্ছি যারা কিন্তু আমাদের ডায়মন্ড হারবারে আসতে পারছে না, বা যারা একটু ডিটেলে পড়তে চাইছে মেডিকেলের জন্য, বা তাদের কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে বা বুঝতে পারছে না। তো এই ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই কিন্তু শেয়ার করবে, লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারণ দেখো এই যে ভিডিওগুলো বানানো হচ্ছে, শুধু তো এটা আমার জন্য নয়, পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টুডেন্ট আছে যাদের এই ভিডিওটা হেল্প হবে, এরকম সিম্পল ভাবে এত সহজ ভাবে যে বোঝানোর যে চেষ্টা করা হচ্ছে আর কি আমাদের চ্যানেল থেকে, তাহলে সেটা তাদের উপকার হবে আর কি। না শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে তাহলে বেশি জন পাবে না। তাহলে এই যে আমরা খাটছি, এতটা এফর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাহলে সেটা ঠিকঠাক ভাবে ইউজ হবে না। ইভেন আমারও তো এনার্জির দরকার হয়। লাইক করলে, শেয়ার করলে, ক্লাস করলে, কমেন্ট করলে মনে হয় হ্যাঁ যে যাদের জন্য ভেবে ক্লাসগুলো করা হচ্ছে তারা ক্লাসগুলো অ্যাটেন্ড করছে আর কি। তো সেটা একটা ব্যাপার থাকে, সেটা সম্পূর্ণ তোমাদের হাতে, আমার হাতে তো নেই। আমি তো বসে বসে সাবস্ক্রাইব বাড়াতে পারবো না বা ভিউ বাড়াতে পারবো না, বা আমি অ্যাটলিস্ট বলতে পারি যে এই ক্লাসটা এখানে করাচ্ছি, নতুন স্টার্ট করা হয়েছে সিরিজ, এখন থেকে জয়েন করলে তারা পিছিয়ে পড়বে না, তাদের জন্য এটা সে করতে পারে। একটার পর একটা ক্লাস আসবে পার উইকে। তো যেখানে আবার ফিরে আসি, তাহলে বাক্কাল যে ক্যাভিটি আছে সেটা হচ্ছে রুফ প্যালেট, ফ্লোর হচ্ছে টান, সাইড হচ্ছে টিথ। হ্যাঁ, আমি ফোন নাম্বারটা আমার দিয়ে রাখছি, যদি কেউ মেসেজ করতে চায় ক্লাস করার পরে, যদি তাদের অসুবিধা হয়, তাহলে 8918336025 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে, ফোন করলে মেবি নাও পেতে পারো, কারণ আমি এমনি তো ব্যস্ত থাকি। হোয়াটসঅ্যাপ করলে মেবি চেক করা যেতে পারে, আমি রিপ্লাইও করি আর কি, 8918336025। এবারে দেখো, তাহলে বাক্কাল ক্যাভিটি, ফ্লোর, আমাদের রুফ হয়ে গেল, ফ্লোর হয়ে গেল, সাইড হয়ে গেল। তাহলে এইটা ওভারঅল হয়ে গেল আমাদের যে বাক্কাল ক্যাভিটির যে স্ট্রাকচারটা আছে সেটা সম্পর্কে আমাদের আইডিয়া হলো। তো এইটাই সেখানে ছবি দেওয়া হয়েছে। দেখো নিচে ফ্লোরে হচ্ছে আমাদের টান, আমাদের সাইডে কি আছে? আমাদের টিথ আছে, আর উপরে কি আছে? আমাদের প্যালেট গুলো আছে। আর এটা যদি টাইট হয়ে যায় তাকে বলা হয় টাং টাইট বা অ্যাঙ্কাইলোগ্লসিয়া। এবার যেটা বলছিলাম, এই উভুলার কাজটা কি আছে? হঠাৎ করে উভুলার এখানে ঝুলছে কেন? তো ভালো করে দেখবে, টিভিতে একটা অ্যাড হয়, সেই অ্যাডে দেখবে একটা ব্যাকটেরিয়া এইখানটা দেখবে উবুলা ধরে ঘোরাফেরা করে না, গলা খিচখিচের অ্যাড দিত।
আবার খেলে হচ্ছে জলা দিয়ে মানে জলের সাহায্যে বেরিয়ে যেত। তো উবুলার কাজ করতে গেলে আমাদের ওভারঅল একটা আইডিয়া লাগবে, সেই আইডিয়াটা দিই, তারপরে বলছি উবুলা কি করে। তাহলে ধরে নিচ্ছি এটা নাসাল ক্যাভিটি, এটা নাসাল ক্যাভিটি, এটা বাক্কাল ক্যাভিটি, এদিকে এলো। ঠিক এরকম হয় না, এটা আমি আর্টিফিশিয়াল করছি, একটু বড়ই করেছি যাতে বুঝতে সুবিধা হয়। তারপর এদিকে উইন্ড পাইপটা বেরিয়ে গেল, এদিকে ফুড পাইপটা বেরিয়ে গেল। উইন্ড পাইপের ওপেনিং এ কে থাকে? এখানে থাকে হচ্ছে আমাদের গ্লটিস, আর এখানে হচ্ছে গ্যালেট, ওপেনিং অফ ওপেনিং অফ উইন্ড পাইপ। এটা নিয়ে আমাদের কথা না, আমাদের কাজ হচ্ছে এইখান থেকে তো নাসাল ক্যাভিটি বেরিয়ে গেল, এটা নাসাল ক্যাভিটি, আর এটা হচ্ছে আমাদের বাক্কাল ক্যাভিটি। এবারে এইখানটা থেকে কিন্তু উবুলাটা ঝুলে। আচ্ছা, এই যে নাসাল ক্যাভিটি, তাহলে এই যে পোর্শনটা যেখান থেকে আমাদের নোজ তৈরি হচ্ছে, তাই তো, এটাকে বলা হয় ইন্টারনাল, এক্সটার্নাল নস্ট্রিল বলা হয়। কি বলা হয়? এক্সটার্নাল নস্ট্রিল। নাকটা ঠিক হয়নি, তাও বুঝে নাও, এই নাক থেকে তো ওপেনিং থেকে তো এই ওপেনিংটা এরকম ঢুকছে, এরকম একটা, এটা গাল থেকে আসছে, তাহলে এটাকে বলা হয় এক্সটার্নাল নস্ট্রিল। এটা এক্সটার্নাল নস্ট্রিল, আর এটা ইন্টারনাল নস্ট্রিল, এই জায়গাটায় দেখো। হয়েছে কি, যখন কোনো আমরা খাবার খাবো, কোনো ফুড এখান থেকে যখন যাচ্ছে, গিলে নিচ্ছি, আমরা কিন্তু লিকুইডের কথা বলছি না, বা বসে বসে চিপস খাচ্ছি সেটার কথা বলছি না। কোনো একটা খাবারকে যখন আমরা গিলে নিচ্ছি, তখন এয়ার আর খাবার একসাথে পাস করবে না, তখন কি করবে, এই উবুলাটা ওপরের দিকে এরকম ভাবে সেট হয়ে যাবে। উবুলাটা এই জায়গাটাকে ব্লক করে দেবে। কখন? যখন এই খাবারটাকে এই দিকে আনতে হবে। তাহলে আই থিঙ্ক বুঝতে পেরেছো, খাবার যখন গিলবো, খাবার যখন খাবো, এটা তো কমন প্যাসেজ ফ্যারিংস, আমি তো রেসপিরেশনের সময় বলে দিয়েছিলাম, তাহলে এটা ফ্যারিংস, তাও একবার মনে পড়লো যে গেলে বলে দিই। তো এটা তো ফ্যারিংস, তার মধ্যে এটা কি, এখানটা ল্যারিংস থাকে, এর নাম ল্যারিঙ্গো ফ্যারিংস। হলো। তারপর এটা হচ্ছে আমাদের এখানে লেখার জায়গা নেই, এটা হচ্ছে আমাদের ন্যাসো ফ্যারিংস, আর এটা হচ্ছে ওরো ফ্যারিংস। আর এই পোর্শনটা এইখান দিয়ে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আমাদের ন্যাসোফ্যারিংস। তো যেটা হচ্ছে এই দুটো কমন ফ্যারিংস। তো খাবারটা যখন আমরা গিলে নেবো, এটা হচ্ছে আমাদের ফুড, এই ফুডটা যখন আমরা এনগাল করব, তখন উবুলাটা কি করে, উপরের দিকে উঠে এই ইন্টারনাল নস্ট্রিলটা ক্লোজ করে দেয়, তাহলে সেই সময় এয়ার পাস করছে না, তো এই খাবারটা ঠিকঠাক ভাবে আমাদের ফুড পাইপের ভিতরে চলে যাবে। বোঝা গেল? আর এখানে আরেকজন আছে, একজন এখানে বসে আছে, তার নাম হচ্ছে এপিগ্লটিস, যে ঠিক করবে খাবারটা ফুড পাইপে যাবে না আমাদের উইন্ড পাইপে যাবে। তো এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে আগে। তাহলে আরেকবার বলছি, দুটো জায়গায় চেকিং হচ্ছে। খাবার যখন আমরা গিলে নিচ্ছি, তখন খাবারটা গিলছি, এনগাল করে নিচ্ছি, তখন কি হয়, এই যে উবুলাটা থাকে উপরের দিকে সেট হয়ে যায়, তাই ইন্টারনাল নস্ট্রিল বন্ধ হয়ে গেল। খাবারটা যখন চলে এলো, এখানে বসে থাকে হচ্ছে আমাদের এপিগ্লটিস, কি নাম, এপিগ্লটিস বসে থাকে। এপিগ্লটিস মুছে দিই,
তাহলে এটা কি? এটাকে আমরা বলছি এপিগ্লটিস। তো এটা এপিগ্লটিস, ঠিক আছে। তো খাবার গিলে নিলে এই যে এপিগ্লটিস আছে, যেটা খাবারটা ফুড পাইপে যাবে না উইন্ড পাইপে যাবে সেটাকে কন্ট্রোল করে। দেখে নাও। এবারে দেখো, আমাদের তো টাং হলো এই জাস্ট, এবারে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে জেনে নিই। কারণ বাক্কাল ক্যাভিটিতে, তাই স্যালাইভারি গ্ল্যান্ড অ্যাকচুয়ালি আমরা পড়ে এসেছি বাক্কাল ক্যাভিটির মধ্যেই স্যালাইভারি গ্ল্যান্ড পড়ানো হয় অ্যাকচুয়ালি, মানে নর্মালি। কিন্তু এই যে স্যালাইভারি গ্ল্যান্ড প্রেজেন্ট আউটসাইড দ্য বাক্কাল ক্যাভিটি, আমরা হয়তো বলি যে বাক্কাল ক্যাভিটির মধ্যেই স্যালাইভারি গ্ল্যান্ড পড়ে, কিন্তু আমরা তো বাক্কাল ক্যাভিটি তো আমাদের দেখতে পাই না। গাল হাঁ করলে তো বাক্কাল ক্যাভিটিকে দেখা যায় না। যেমন গাল হাঁ করলে টাং দেখা যায়, টিথ দেখা যায়, প্যালেট দেখা যায়। যেহেতু বাইরে থেকে দেখা যায় না, সেটা কোনো কোনো জায়গায় প্রেজেন্ট আউটসাইড দ্য বাক্কাল ক্যাভিটি, ইভেন এটা বাক্কাল ক্যাভিটি বাইরেই ধরা হয়। তো আমাদের যদি দেখা যায় এই যে স্যালাইভারি গ্ল্যান্ড, মেজর যে স্যালাইভারি গ্ল্যান্ড গুলো আছে সেটা হচ্ছে 3 পেয়ার্স। তাহলে মেজর যে স্যালাইভারি গ্ল্যান্ড, যার কাজ হচ্ছে স্যালাইভা প্রোডাকশন করা। স্যালাইভা মানে কি? এটা মিউকাস সিক্রেটিং সেল থেকে মিউকাস বের হচ্ছে স্যালাইভা। স্যালাইভা কি করে? এটা কেমিক্যাল ব্রেকডাউন অফ ফুড, মানে ফুডকে কেমিক্যালি ব্রেকডাউন করতে গেলে কাকে লাগবে? স্যালাইভা লাগবে। স্যালাইভা না হলে জায়গাটা লুব্রিকেট হবে না, ওটা হচ্ছে সফট হবে না। আবার আমি একটু আগেই বলেছি যে খাবার যদি সফট না হয়, তাহলে সেটা যদি যতক্ষণ আর লিকুইডে ট্রান্সফার হয়, তাহলে ততক্ষণ আমরা তার টেস্ট বুঝতে পারবো না। টেস্ট বুঝতে গেলে অবশ্যই খাবারটাকে লিকুইডে ট্রান্সফার করতে হবে, তখন কাকে দরকার? স্যালাইভাকে দরকার। তো স্যালাইভাকে যদি দরকার হয়, তাহলে স্যালাইভারি গ্ল্যান্ডের দরকার হবে। আর স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কি বেরোচ্ছে? কন্টিনিউয়াসলি মিউকাস বেরোচ্ছে। এই যে মিউকাসটা বেরোচ্ছে, যে খাবারটা আমরা এনগাল করলাম, সেই এনগাল করার সঙ্গে সঙ্গে কি হলো? খাবারটা সফট হয়ে গেল, সেটা ব্রেকডাউন করতে সোজা হবে। এটাকে বলে কেমিক্যাল ব্রেকডাউন অফ ফুড। তার কারণ কি? স্যালাইভার ভিতরে আছে স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন। কি আছে? আমি একটু পরে স্যালাইভা নিয়ে ডিটেলে বলছি নেক্সট স্লাইডে। তখন আমি টায়ালিন কি করে, লাইসোজাইম এনজাইম আছে যে কি করে ব্যাকটেরিয়াকে ব্রেকডাউন করে, তো সেটা নিয়ে আসছি। তা আগে দেখে নি যে কি কি স্যালাইভারি গ্ল্যান্ড আছে, যেটা মেজর গ্ল্যান্ড। মেজর মানে ওরা মেন। তাহলে স্যালাইভা ফরমেশনের ক্ষেত্রে যে গ্ল্যান্ডটা সব থেকে বেশি তার কন্ট্রিবিউশন দিচ্ছে, তাদেরকে বলা হয় মেজর স্যালাইভারি গ্ল্যান্ড। মেজর স্যালাইভারি গ্ল্যান্ড ছাড়া কিন্তু মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডও আছে। মেজরে কাকে দেখবো আমরা? আছে প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড কোথায়? আমার কানের এইখানটায় থাকে, ঠিক আমাদের ইয়ারের এই নিচের দিকটায় থাকে প্যারোটিড গ্ল্যান্ড। কটা থাকে প্যারোটিড গ্ল্যান্ড? আমাদের প্যারোটিড গ্ল্যান্ড থাকে দুটো। কটা থাকে? দুটো প্যারোটিড গ্ল্যান্ড, পেয়ারে থাকে, এদিকে একটা এদিকে একটা, ঠিক আছে, পেয়ারে থাকে। এই প্যারোটিড গ্ল্যান্ড ছাড়া আরেকটা গ্ল্যান্ড আছে, যেটা হচ্ছে ঠিক টাঙের নিচে যে মাসেল আছে তার তলায় থাকে, মানে টাংটা উঁচু করলে যে মাসেল প্যাডটা দেখবো তার নিচে থাকে আমাদের সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এটা কটা আছে? এটাও দুটো আছে, পেয়ারে আছে। তাহলে প্রথমে আমরা পেয়ে গেলাম এই প্যারোটিড গ্ল্যান্ড, তারপরে পেয়ে গেলাম আমাদের সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তার মানে এটাও দুটো আছে, মানে পেয়ারে আছে, তাই 2 + 2 4 হয়ে গেল। এবার আছে আমাদের ম্যান্ডিবেল। ম্যান্ডিবেলকে এই যে লোয়ার জটা আছে আমাদের, এই যে লোয়ার জ, এই লোয়ার জটার নাম হচ্ছে ম্যান্ডিবেল। তো ম্যান্ডিবেলের নিচে আছে, তো এটাকে বলা হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে এর নাম কি? সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে এখানে কটা পাবো আমরা? দুটো। টোটাল তাহলে 3 পেয়ার্স অফ স্যালাইভারি গ্ল্যান্ড, অ্যাকচুয়ালি মেজর স্যালাইভারি গ্ল্যান্ড প্রেজেন্ট ইন দ্য হিউম্যান বডি বা বাক্কাল ক্যাভিটি। তাহলে দেয়ার আর 3 পেয়ার্স অফ মেজর স্যালাইভারি গ্ল্যান্ড প্রেজেন্ট ইন দ্য বাক্কাল ক্যাভিটি। তাহলে দুটো প্যারোটিড গ্ল্যান্ড, দুটো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, দুটো হচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এবারে যে এরা যে তিনজন মেজর, তাহলে এদের মধ্যে তো স্যালাইভা সকলে তৈরি করছে, তার মধ্যে 70% যে কন্ট্রিবিউশন, এই যে লিখে রেখেছি আমি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। 70% যে কন্ট্রিবিউশন অফ দ্য স্যালাইভা ফরমেশন, সেটা কিন্তু কে করে? সেটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড 70% কন্ট্রিবিউশন করছে স্যালাইভা ফরমেশনের ক্ষেত্রে। বাকি প্যারোটিড গ্ল্যান্ড আছে, সাব লিঙ্গুয়াল গ্ল্যান্ড আছে, এরাও ফরমেশন করছে। এদেরকে বলা হচ্ছে মেজর স্যালাইভারি গ্ল্যান্ড। কি নাম? মেজর স্যালাইভারি গ্ল্যান্ড। মেজর যারা মাইনরও আছে, দেখো কয়েকটা নাম দিয়েছি, যারা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড এদেরও কন্ট্রিবিউশন আছে, কিন্তু ভেরি লিটল কন্ট্রিবিউশন। তাহলে একটা লেবিয়াল, একটা হচ্ছে বাক্কাল, একটা প্যালাটাল, লিঙ্গুয়াল, আরো আছে। তাহলে এরা কারা? এরা হচ্ছে মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড। এদেরও কন্ট্রিবিউশন আছে, একদম নেই বললে নয়, অল্প হলেও এদের কন্ট্রিবিউশন আছে। তাহলে লেবিয়াল, বাক্কাল, প্যালাটাল, এরা কারা?
এরা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড, দেখতে পাচ্ছ এটা গোল করে দিই, এটা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে কি হলো, আমরা মেন যেটা আমাদের লাগবে এক্সামে, প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আর একটা কোশ্চেন আসে, কোন গ্ল্যান্ডের ইনফেকশন হলে মামস হয়? এই যে মামস হলে গলা খুলে যায় না, গাল হাঁ করা যায় না, সলিড খাবার খাওয়া যায় না, আমার লিকুইড খেয়ে থাকতে হয় যতদিন না ঠিক হচ্ছে। তো এই যে মামস যে হচ্ছে, যে ইনফেকশনটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটা কিন্তু হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডে। তাহলে এই যে প্যারোটিড গ্ল্যান্ড আছে, এই প্যারোটিড গ্ল্যান্ডে কিন্তু ইনফেকশন হলে কি হয়, মামস হয়। এটা কিন্তু মনে রাখতে হবে যে মামস কোন গ্ল্যান্ডে ইনফেকশন হলে হয়, তখন কিন্তু আমাদের বলতে হবে সেটা হয় প্যারোটিড গ্ল্যান্ডে ইনফেকশন হলে। এই প্যারোটিড গ্ল্যান্ড, এবারে তার ডার্ক গুলো জেনে নেবো। আগে কোশ্চেন যখন এমস হতো, আলাদাভাবে পরীক্ষা হতো, তখন কিন্তু আমাদের এমস এর জন্য বেশ কিছু কোশ্চেন আসতো, তখন তারা জিজ্ঞেস করতো এই যে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড আছে, তাহলে সে কোন ডাক্টের মাধ্যমে এখানে লিকুইডটাকে ডিসচার্জ করছে? তার নাম হচ্ছে ডাক্ট অফ স্টেনসন। তার নাম কি? ডাক্ট অফ স্টেনসেন। তাহলে ডাক্ট অফ স্টেনসনের মাধ্যমে লিকুইড ডিসচার্জ করছে। তারপরে এটা হচ্ছে এমন একটা গ্ল্যান্ড যে নলেজ সাহায্যে স্যালাইভাটাকে ডিসচার্জ করছে, তার নাম ডাক্ট অফ স্টেনসেন। এবারে কি আছে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড যে ডাক্টের মাধ্যমে ডিসচার্জ করছে, তার নাম ডাক্ট অফ ওয়াটন। তার নাম কি? ডাক্ট অফ ওয়াটন। তাহলে এটা হয়ে গেল আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এটা হয়ে গেল ডাক্ট অফ ওয়াটন। ঠিক আছে, এবারে হচ্ছে এটা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এই যে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, তাহলে এর ডাক্টের নাম কি? ডাক্টের নাম হচ্ছে ডাক্ট অফ রিভিনাস। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ডাক্ট অফ রিভিনাস কার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, কোন গ্ল্যান্ডের ক্ষেত্রে? তখন বলতে হবে ডাক্ট অফ রিভিনাস পাওয়া যাচ্ছে আমাদের সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, ডাক্ট অফ ওয়াটন পাওয়া যাচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আর ডাক্ট অফ স্টেনসেন পাওয়া যাচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। এই হলো আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে প্রেজেন্ট আউটসাইড দ্য বাক্কাল ক্যাভিটি, স্যালাইভা ফরমেশনে হেল্প করে। স্যালাইভার ভিতরে লাইসোজাইম এনজাইম থাকে, যে ব্যাকটেরিয়াকে ব্রেক ডাউন করতে হেল্প করে। আর টাইলিন পাওয়া যায়, যে আমাদের গ্লুকোজ বা আমাদের যে কার্বোহাইড্রেট আমরা খেলাম, যেটা বয়েল কার্বোহাইড্রেট স্টার্চ আছে, সেই কার্বোহাইড্রেটটাকে এক স্টেপ ব্রেক ডাউন করে মল্টোসে ট্রান্সফার করতে হেল্প করে। তো সেটা আমরা আসবো। তাহলে আপাতত জেনে দিলাম যে গ্ল্যান্ড গুলো কি, তাদের গ্ল্যান্ডের সাথে যে ডার্ক গুলো লেগে আছে সেটা জানলাম। আর হচ্ছে কয়েকটা মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড আছে, লেবিয়াল, বাক্কাল, প্যারাটাল, লিঙ্গুয়াল, আর অনেক আছে, এদের কন্ট্রিবিউশন কম। আর ওভারঅল যে স্যালাইভা ফর্মেশন হচ্ছে, যার কাজ হচ্ছে কেমিক্যাল ব্রেকডাউন অফ ফুড, তাই সেটা ম্যাক্সিমাম যে কন্ট্রিবিউশন করছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, প্রায় 70%। এবার ডাক্টের কথা যখন উঠলো, দু রকমের ডাক্ট পাওয়া যায়। একটা ডাক্টের কথা উঠলো মানে দু রকমের গ্ল্যান্ড পাওয়া যায়, একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। একবার দেখে নি কাকে বলে এক্সোক্রাইন গ্ল্যান্ড আর কাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড কি? যে গ্ল্যান্ড যার ডাক্ট আছে, তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড কারা হবে? তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড কে? এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে ডাক্ট আছে, ডাক্ট গ্ল্যান্ড বলা হয়। কি বলা হয়? ডাক্ট গ্ল্যান্ড। তাহলে এক্ষুনি আমরা পড়লাম স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে এটা যদি স্যালাইভারি গ্ল্যান্ড হয়, তাহলে এর একটা ডাক্ট আছে, এই ডাক্টের মাধ্যমে লিকুইডটা ডিসচার্জ করছে, একটা নির্দিষ্ট জায়গায় পড়ছে। তাহলে এটা কি? এটা একটা গ্ল্যান্ড। তাহলে এখানে কি আছে? ডাক্ট, তাই একে বলা হচ্ছে ডাক্ট গ্ল্যান্ড। তাই ডাক্ট গ্ল্যান্ড মানে যেখানে কোনো একটা সিক্রেশন, কোনো গ্ল্যান্ডের যে সিক্রেশন কোনো ডাক্টের মাধ্যমে যদি কোনো একটা জায়গায় ডিসচার্জ করে, তখন তাকে বলা হবে এক্সোক্রাইন গ্ল্যান্ড। যেমন এক্সাম্পল হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, ডাক্ট অফ স্টেনসন, ডাক্ট অফ রিভিনাস, তাই তো, ডাক্ট অফ ওয়াটন। তাহলে এটা হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড, একে বলা হয় ডাক্ট গ্ল্যান্ড। আরেকটা আছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে? এটাকে বলা হয় ডাক্টলেস গ্ল্যান্ড। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় ডাক্টলেস গ্ল্যান্ড। এখানে কোনো ডাক থাকে না, এই একটা গ্ল্যান্ড, এর কোনো ডাক নেই। তাহলে এর যে সিক্রেশনটা হবে, এই যে সিক্রেশনটা হলো, তাহলে এই যে সিক্রেশনটা বেরোলো, তাহলে এটা কার মাধ্যমে ট্রান্সপোর্ট করবে? এটা তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে ব্লাডের মাধ্যমে। তাহলে ডিরেক্ট তাহলে ব্লাডে গিয়ে মিশবে। এটা কার কিসে গিয়ে মিশবে? ব্লাড, ট্রান্সপোর্ট থ্রু দা ব্লাড। এখানে কোনো ডাক্ট নেই, ডাক্ট অ্যাবসেন্ট থাকে, তাই একে বলা হয় ডাক্টলেস গ্ল্যান্ড। এটা ব্লাডের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হবে, তাই এটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা ডাক্টলেস গ্ল্যান্ড। এক্সাম্পল কি? আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, যেখান থেকে হরমোন সিক্রেশন হচ্ছে।
পিটুইটারি গ্ল্যান্ড, যেখানে হরমোন সিক্রেশন হচ্ছে। তাহলে হরমোন যে গ্ল্যান্ডগুলো থেকে সিক্রেট হচ্ছে তারা সবাই কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সেই জন্য হরমোন যখন আমরা পড়বো তখন তাকে বলা হবে এন্ডোক্রাইন সিস্টেম। আর এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে স্যালাইভারি গ্ল্যান্ড এনজাইম রিলিজ করছে, যত এনজাইম রিলিজ করা গ্ল্যান্ড আছে তাদেরকে কি বলবো আমরা? এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাদেরকে বলবো আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ড। বোঝা গেল? তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড কারা? যাদের ডাক আছে বলা হয় ডাক গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কারা? যাদের হচ্ছে ডাক নেই তাকে বলা হয় ডাকলেস গ্ল্যান্ড। যেমন হরমোন সিক্রেটিং গ্ল্যান্ড, অ্যাজ ফর এক্সাম্পল আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। মানে পিটুইটারি থেকে যদি একটা হরমোন বেরোয়, অ্যাজ ফর এক্সাম্পল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েডকে গিয়ে কি করবে? ইনফ্লুয়েন্স করবে যাতে থাইরক্সিন হরমোন রিলিজ হয়। তাহলে সে তো কোনো ডাক্টের মাধ্যমে যাবে না, পিটুইটারি থেকে ডিরেক্ট ব্লাডের মাধ্যমে থাইরয়েডে গিয়ে পৌঁছবে। এটাকে বলা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড। দেখে নাও এটা। এবার দেখে নাও যে আমরা স্যালাইভা সম্পর্কে বললাম, নেক্সট স্লাইডে বলে দেবো। তো স্যালাইভা কি? এখানে 90% উপরে কে থাকে? ওয়াটার। ওয়াটার থাকে, মিউকাস থাকে ওয়াটারের সাথে, Na+ থাকে, K+ থাকে, Cl- বাইকার্বনেট আয়ন থাকে। এর কাজ কি? মিডিয়ামটাকে অ্যালকালাইন করা। তাহলে এর কাজ কি? মিডিয়ামটাকে অ্যালকালাইন করানো। পিএইচ অফ স্যালাইভা যদি জিজ্ঞেস করে, অ্যাকচুয়ালি 6.2 থেকে 7.2 বা 6.4 থেকে 7.2, কিন্তু যদি এনসিআরটি দেখা যায়, এনসিআরটি থেকে তোমরা যে অ্যান্সারটা পাবে আর কি, সেখানটা যদি দেখো তখন দেখতে হবে পিএইচটা কিন্তু 6.8 দেয়া আছে। পিএইচ দেয়া আছে 6.8 এবং এইটাই কিন্তু অ্যান্সার হিসাবে নেবে পিএইচ অফ স্যালাইভা। এবার এই যে স্যালাইভা, তাহলে প্রথমে বললাম কেমিক্যাল ব্রেকডাউন করতে হেল্প করে। এর কাজ কি? এর কাজ হচ্ছে কেমিক্যাল ব্রেকডাউন করতে হেল্প করে। কেমিক্যাল ব্রেকডাউন, কেমিক্যাল ব্রেকডাউন করতে হেল্প করে। তাহলে হেল্প করতে গেলে তাহলে মিউকাস লাগবে। মিউকাস বেরোলো, বললাম সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড 70% মিউকাস সিক্রেশন হেল্প করে। যদি এনজাইম আছে, একটা এনজাইমের নাম হচ্ছে লাইসোজাইম, যেটা কি করে? অ্যান্টিব্যাকটেরিয়াল। অ্যান্টিব্যাকটেরিয়াল যতক্ষণ আমাদের গালে, মানে আমরা যখন কথা বলছি, যতক্ষণ স্যালাইভা রিলিজ হচ্ছে তার সাথে কিন্তু লাইসোজাইম এনজাইমটা বেরোচ্ছে। এর ফলে ব্যাকটেরিয়া অ্যাকশন নিতে পারছে না। কিন্তু যখন আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো তখন তো আমরা কথা বলছি না, তখন কিন্তু আমাদের এই স্যালাইভা সিক্রেশনটা স্টপ আছে। তাই তখন কি হয়? ব্যাকটেরিয়া কি করে? আমাদের বাক্কাল ক্যাভিটিতে অ্যাটাক করে। তাই রাত্রে যদি কেউ দাঁত না মাজে এবং সেই খাবারটা যদি তার দাঁতে আটকে থাকে, রাত্রে যদি সে দাঁত না মাজে আর তার দাঁতে যদি খাবারটা আটকে থাকে, তাহলে হবে কি? এই অ্যান্টিব্যাকটেরিয়ালের জন্য লাইসোজাইম নেই, তখন ব্যাকটেরিয়া ওই খাবারটাকে ব্রেকডাউন করবে। তাহলে ড্রাগন ব্রিথ হবে সকালবেলা উঠে, ইভেন দাঁতে অনেক রকম ইনফেকশন হয়ে যেতে পারে। তাই রেগুলার দুবার টিপ মাজে, একবার সকালবেলা ঘুম থেকে উঠে, একবার রাত্রিবেলা ডিনারের পরে। তো অ্যান্টিব্যাকটেরিয়ালকে লাইসোজাইম, যেটা ব্যাকটেরিয়াকে ব্রেকডাউন করে, এটা আরো অনেক জায়গায় পাওয়া যায়। আমাদের চোখ থেকে যে জল বেরোয় সেখানেও লাইসোজাইম পাওয়া যায়। তাহলে যে এনজাইমটা পাওয়া গেল লাইসোজাইম, কোথায় আছে? স্যালাইভাতে আছে। কি করছে? অ্যান্টিব্যাকটেরিয়াল। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদের ডাইজেশনটা স্টার্ট হচ্ছে, গাল থেকে স্টার্চের ডাইজেশন, সেটা হচ্ছে আমাদের টায়ালিন। টায়ালিন আর স্যালাইভারি অ্যামাইলেজ। এই টায়ালিনের কাজ হচ্ছে ব্রেকডাউন অফ দ্য স্টার্চ, কিন্তু সেটা অবশ্যই বয়েল হতে হবে। যদি সেটা বয়েল না হয় তাহলে কিন্তু টায়ালিন তাকে ব্রেকডাউন করতে পারবে না। তাহলে ব্রেকডাউন করতে গেলে অবশ্যই তাকে বয়েল হতে হবে। তাহলে ব্রেকডাউন অফ স্টার্চ যদি সেটা বয়েল হয় তবেই স্যালাইভারি অ্যামাইলেজ তাকে ব্রেকডাউন করবে। তাহলে কোথায় ব্রেকডাউন করবে? এই যে আমাদের স্টার্চ দেখতে পাচ্ছ, এই স্টার্চ, এটা বয়েল স্টার্চ, তাকে মল্টোসে ব্রেকডাউন করবে। মল্টোস মানে আমাদের ডাইস্যাকারাইড। মল্টোস একটা কি? ডাইস্যাকারাইড। ওই জন্য দেখবে শুকনো মুড়ি অনেকক্ষণ গালে নিয়ে চেবালে কি হয়? মিষ্টি মিষ্টি লাগে। কেন? মল্টোস হচ্ছে আমাদের সুইট, মানে টেস্ট হচ্ছে সুইট। তাহলে এই যে আমাদের স্টার্চ, একে টায়ালিন অ্যাকশন নেবে, তাহলে নিলে কি হবে? মল্টোস হবে। আর এই যে পিএইচ 6.8 এটা দরকার, এটা তাহলে দেখেই বয়স স্কেল আমি করিয়েছিলাম আগের ভিডিও দেখলে তুমি দেখতে পাবে। পিএইচ এর ভ্যালু যদি 7 এর কম হয় তাহলে অ্যাসিডিক, 7 এর বেশি হলে বেসিক। তাহলে 7 এর কম আছে, তার মানে 7 এর কম মানে অনেক কম নয়, কাছাকাছি আছে, তাই এটা হবে স্লাইডলি অ্যাসিডিক। তাহলে স্টার্চকে ব্রেকডাউন করে মল্টোস তৈরি করতে গেলে কাকে লাগবে? টায়ালিন। তার ব্যাকটেরিয়াকে ড্যামেজ করতে গেলে লাগবে লাইসোজাইম। আর অ্যাটমসফিয়ারটাকে এই প্রায় অ্যালকালাইনের মতো রাখতে গেলে বা স্লাইডলি অ্যাসিডিক অ্যালকালাইনের মতো রাখতে গেলে তখন যাকে দরকার সেটা হচ্ছে আমাদের বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট আয়ন। তাহলে কি কি পেয়েছি স্যালাইভাতে? ওয়াটার, মিউকাস, Na+, K+, Cl-, HCO3-। আর এনজাইম দুটো আছে, লাইসোজাইম, টায়ালিন। আর লাইসোজাইমের কাজ কি? অ্যান্টিব্যাকটেরিয়াল। আর টায়ালিনের কাজ হচ্ছে স্টার্চ
আর স্টার্চকে ব্রেকডাউন করে মেল্টোস পর্যন্ত নিয়ে যাওয়া। তো আজকের ওভারঅল এই আমাদের ক্লাস হলো, যেখানে আমরা স্যালাইভারি গ্ল্যান্ড পড়লাম, টাং পড়লাম, টাং টাইট পড়লাম, আরো বিভিন্ন রকমের কোশ্চেন ডিসকাশন হলো। তো এটা 2 নম্বর ক্লাস হলো, আরো পরবর্তীকালে ক্লাস আসবে। তো সেই জন্য সকলকে বলার যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যথেষ্ট এখানে সুন্দরভাবে ইজি ভাবে বোঝানো হচ্ছে, যারা ক্লাস করছে তারা বুঝতেই পারছে। তোমরা শেয়ার করো আরো অন্যান্য বন্ধুদের সাথে, তাহলে তারা ওই ক্লাসগুলো করতে পারবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক দেবে। আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। তাহলে ওভারঅল 2টো ক্লাস আমাদের হয়ে গেল। এখনো 3-4টে ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা একটু বড়, এটাকে আমরা শেষ করে নেব। তো আজকে তাহলে স্যালাইভারি গ্ল্যান্ড হলো আর টাং হলো। এর আগে টিথ হয়েছে, তার আগে ওভারঅল আইডিয়া হয়েছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, হোয়াট ইজ ডাইজেশন, ফুড কি জিনিস। আমি এই ভিডিওর সাথে আগের ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো। যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই কিন্তু এর আগের ক্লাসটা দেখবে। পরবর্তীকালে টাইম পেলে তোমরা রেসপিরেশনটাও দেখতে পারো, যতটা ইজি ভাবে দেওয়া যায় আমি দিয়ে রেখেছি। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ, সব ভালো থেকো আর অবশ্যই ক্লাসগুলো তোমরা ফলো করো।